আরে রাস্তাতে আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাইরে যাব ডিনার করতে। ওকে বাই। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই সামনেই গ্যারাজ, আপনি আমাকে ওখানে ড্রপ করে দেবেন? নিশ্চয়ই, উঠে আসুন। থ্যাংক ইউ। ইয়ে আপনাকে খুব সুন্দর দেখতে। ও রিয়েলি? আপনার নামটা কি? ডাকাত বাসন্তী। আরে এটা কি? গান দেখতে পাচ্ছেন না? আসল। গুলি চালাবো? না না, গুলি চালাতে হবে না। কি চাই তোমার? যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করতে থাকুন। ব্যাস, এখানেই দাঁড়ান। নামুন গাড়ি থেকে। কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে? যেভাবে ইচ্ছে যান, বাসে যান, রিক্সায় যান, তাড়াতাড়ি। শুনুন, আপনার মোবাইল ফোন দিন। আরে এটা কি করলে তুমি? এরপর থেকে আর কোনো সুন্দরী মেয়েদের লিফট দেবেন না। बस 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 এখানেই দাঁড়াও, এখানেই। আরে দাদা, টাকাটা? আরে দাদা একটু দাঁড়ান এখানে, আমি 2 মিনিটে ভেতর থেকে আসছি। অ্যাকচুয়ালি ভেতর থেকে কিছু জরুরি কাগজপত্র আনতে হবে, তারপরে আবার পুলিশ স্টেশনে ফিরে যেতে হবে। কেন দাদা, কোনো মারামারি হয়েছে নাকি? আরে ভাই, অ্যাকচুয়ালি একটা গাড়ি চুরি হয়ে গেছে, ঠিক আছে? বৌদি, বৌদি আমি রাহুল। হ্যালো, হ্যাঁ অজয় স্যার। বৌদি বোধহয় ঘুমোচ্ছেন, দরজা খুলছেন না স্যার। হ্যাঁ কোথায়? হ্যাঁ স্যার পেয়ে গেছি। হ্যাঁ স্যার কল ব্যাক করছি। বৌদি, বৌদি, বৌদি। আরে কি দাদা, 2 মিনিট বলে তো 10 মিনিট হয়ে গেল। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? 2 মিনিট দাঁড়াও না। বৌদি, বৌদি আপনি কোথায়? বৌদি, আর তুমি দরজাটা খুলেই দেখলে যে ভেতরে লাশ পড়ে আছে। হ্যাঁ স্যার। এটা ঠিক কটার সময় ঘটেছিল? এই ধরুন মোটামুটি 1:30 পৌনে 2 নাগাদ। 1:30 পৌনে 2টোর মাঝামাঝি? তো এত রাতে তুমি এখানে কি করছিলে? ওই স্যার, অজয় স্যার পুলিশ স্টেশনে ছিলেন, তো ওখানে গাড়ি চুরির রিপোর্ট লেখাচ্ছিলেন, তো আমি এখানে এসেছিলাম ওনার গাড়ির পেপারস নিতে। আচ্ছা। স্যার শরীরে অনেক জায়গায় ক্ষত রয়েছে, এইদিকে 2টো জায়গায়, এই দেখুন, আর আর একটা এইদিকে, এই দেখুন, 2টো ক্ষত চিহ্ন হাতেও রয়েছে স্যার। খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। সেটাই তো। অভিজিৎ, একটা কথা নোটিশ করেছো তুমি? ঘরের সমস্ত জিনিসপত্র একই রকম রয়েছে,
কোনো হাতাহাতি চিহ্ন নেই। তাহলে কি সাথী নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি? এটা তো হতে পারে না স্যার। আর এই দরজাটা, এটাও একদম ঠিকই আছে। এটার সঙ্গেও কোনো রকম কিছু করা হয়নি। ঘরের সমস্ত জিনিস একই রকম রয়েছে, দরজা জানলাতেও কোনো ভাঙাচোরা দেখা যায়নি। তার মানে একটাই। খুনির কাছে বাড়ির চাবি ছিল। এক্স্যাক্টলি। স্যার এটাও তো হতে পারে যে স্বাতী নিজেই দরজা খুলেছে, আত্মীয় হবে তাই ভেতরে আসতে দিয়েছে। হতে পারে। স্যার, হ্যাঁ বলো। Yes, sir. পুলিশ স্টেশন থেকে খবর নিয়েছি আমি নিজে। অজয় রাতে 11টা থেকে 2টো পর্যন্ত ওখানেই ছিল। তাহলে ও তো আসেনি এখানে। একই রাতে ওর স্ত্রী খুন আর গাড়ি চুরি, ব্যাপারটা ঠিক লাগছে না আমার। অজয়, তুমি তোমার স্ত্রীকে লাস্ট কখন দেখেছো? কাল সকাল 10টায় স্যার, লোনাভালা যাওয়ার আগে। লোনাভলা? লোনাভলা কি করতে গেছিলে? ব্যবসার কাজে স্যার। আমি রাত্রে যখন বাড়ি আসছিলাম, একটা মেয়ে আমার গাড়িটা ছিনতাই করে নিল। আর এখানে এসে দেখলাম স্যার, কার চুরির জন্য চুরি হয়নি স্যার, খুনি করিয়েছে এটা। হতে পারে দয়া। খুনি জানতো এটা যে সাথী সেই সময় বাড়িতে একা ছিল। মিস্টার অজয়, আপনি কি ওই মেয়েটার মুখের আদল বলতে পারবেন যে আপনার কার চুরি করেছিল? হ্যাঁ স্যার, আমার ওর মুখটা খুব ভালো মতো মনে আছে। ছুরি পেয়েছি স্যার বেডরুমে, এটা দিয়েই খুন করা হয়েছে। গ্রেট ওয়ার্ক ফ্রেডরিক, গ্রেট ওয়ার্ক। কি অজয় বাবু, দেখলেন এই ছুরি আপনার বেডরুমে পাওয়া গেছে। এটাকে চিনতে পারেন? স্যার, এত বড় ছুরি তো আমাদের রান্নাঘরেও নেই। তাহলে এটা শোবার ঘরে কোথা থেকে এলো? স্যার, এটা আমাদের ছুরি নয়। আচ্ছা, তার মনে হচ্ছে স্যার ছুরি খুনি সাথে করেই নিয়ে এসেছিল। অদ্ভুত ব্যাপার। ও ছুরিটা খুন করার পর এখানেই রেখে গেছে। ওর এটুকুও মাথায় আসেনি যে এই ছুরিটার জন্য ধরা পড়তে পারে। কোনো ব্যাপার না, শালুকে এই ব্যাপারে সমস্তটাই বলে দেবে। কি ব্যাপার ডক্টর সালুকে, কিছু বুঝতে পারছেন না নাকি? ভাবছি লাশকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা কি। তার মানে বস, যে রক্ত মেয়েটির ঘর থেকে পাওয়া গেছে সে রক্ত এই মেয়েটির নয়। কি? শালুকে এর খুন এরই ঘরে হয়েছে আর তুমি বলছো ওই রক্ত ওর নয়? আরে ভাই, যেটা সত্যি সেটাই তো বলবো না। রক্ত এই মেয়েটির নয় তো সেটাই বলবো না। তাহলে রক্তটা কার? এটা কোনো পশুর রক্ত। কি জানোয়ার, তার মানে কুকুর জাতীয় কিছুর। কি? মেয়েটার লাশে কুকুরের রক্ত? হ্যাঁ ফ্রেডরিক, শুধু মেয়েটার কাপড়ে লাগা রক্তটা এর, এছাড়া বাদবাকিটা কোনো জানোয়ারের। এটা কি করে হতে পারে? স্বাতীর বডি থেকে কুকুরের রক্ত তো বেরোবে না। তার মানে শালুকে তুমি বলতে চাইছো যে খুনি একে খুন অন্য কোনো জায়গায় করেছে আর খুনি এর লাশটাকে নিয়ে এসে এর বাড়িতে রেখে গেছে আর এই লাশটার চারদিকে কুকুরের রক্ত ঢেলে দিয়েছে, যাতে সবার এটা মনে হয় যে খুনটা ওর বাড়িতেই হয়েছে। কিন্তু স্যার, খুনি এত ঝুঁকি কেন নিতে যাবে? লাশটাকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গাতে নিয়ে আসা খুব সহজ কাজ নয় স্যার। হয়তো খুনি এটা চায় না যে আমরা এটা জানতে পারি যে খুনটা এক্স্যাক্টলি ঠিক কোথায় হয়েছিল, কারণ সেখানে আমরা কিছু পেলে ওর বড় বিপদ আছে। শালুকে এই মেয়েটির মৃত্যু ঠিক কটার সময় হয়েছে? এই ধরো 12টা 12:30টার সময়। 12টা 12:30টায়, আর আমরা এর বডি পেয়েছি 1:30টার সময়। তার মানে হলো অভিজিৎ, খুনি একে খুন করে সবকিছু করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছে। তার মানে এই খুন মেয়েটির বাড়ির আশেপাশে কোথাও করা হয়েছে, বাড়ি থেকে বেশি দূরে নয়। স্যার এখানে কিছু পেয়েছি। ওয়াও, দেখলেন ডক্টর সারিকা কিছু না কিছু খুঁজে বার করেনি। ইয়েস ডক্টর সারিকা, কি পেয়েছেন? এ তো একটা কাগজের টুকরো মনে হচ্ছে।
ডক্টর সারিকা, কোনো চিঠি নাকি এটা? চিঠি না, ছুরির উপর লাগানো লেবেল, যেটা দিয়ে সাথীকে খুন করা হয়েছে। সীমা স্টোর্স। মানে নতুন ছুরি দিয়ে খুন করা হয়েছে? সীমা স্টোর্স, নতুন ছুরি। ফেডরিক, নাতাশা, তোমরা ওই সীমা স্টোরসে গিয়ে খোঁজ নাও কে কিনেছে এই নতুন ছুরি। এই সীমা স্টোর্স আপনার দোকানেরই নাম তো? হ্যাঁ, দেখে তো আপনাদের শিক্ষিত মনে হচ্ছে। দেখেছিস, দূর থেকেই বুঝতে পেরে যায় লোক আমি কত ইন্টেলিজেন্ট মানুষ। বাইরে এত বড় বোর্ড লাগানো আছে, সেটা পড়েননি? বোর্ড পড়েছি, এবার আপনি এটা পড়ে নিন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এবার এটাকে দেখ, এই ছুরিটা তোর দোকান থেকেই বিক্রি হয়েছিল। এতে তো রক্ত লেগে আছে স্যার। হ্যাঁ, খুন করা হয়েছে এই ছুরিটা দিয়ে একজন মহিলার। এবার বল, এই ছুরিটা কাকে বিক্রি করেছিলিস তুই? আমি তো ভেবেছিলাম ভদ্রমহিলা মজা করছে। একজন মহিলা ছিল? গোটা বাজারে এর থেকে বড় আর এত ধারালো ছুরি আপনি কোথাও পাবেন না ম্যাডাম। আচ্ছা, কিন্তু ম্যাডাম, এত ধারালো ছুরি নিয়ে আপনি কি করবেন? একজনের গলা কাটতে হবে। কার? আমার স্বামীর। কি? নিজের স্বামীর গলা কাটবে এইটা বলেছিল মহিলা? কিন্তু স্যার, খুন একজন মহিলার হয়েছে, পুরুষের নয়। তাহলে অন্য কেউ করেছে? নিজের স্বামীকে ছেড়ে দিয়ে ও অন্য কারুর স্ত্রীকে খুন করেছে। ওনার মুখটা মনে আছে তোর? তার একটা স্কেচ বানিয়ে ফেল। স্যার, কিছু জানতে পারলেন স্যার? অনেক কিছু জানতে পেরেছি মিস্টার অজয়। কি জানতে পেরেছেন স্যার? কে মেরেছে আমার স্ত্রীকে? সেসব পরে জানতে পারবেন। প্রথম কথা এই যে আপনার ওয়াইফের খুনটা আপনাদের বাড়ির ভিতরে করা হয়নি। মানে খুনটা বাইরে কোথাও করা হয়েছে আর তারপর লাশটা বাড়ির ভিতরে এনে রাখা হয়েছে। আর লাশ হাওয়ায় উড়ে নিশ্চয়ই আসেনি, কেউ না কেউ তো নিয়ে এসেছিল সেটাকে। আর এই গেট থেকেই এনেছিল বোধহয়। এই গেটে তালা লাগানো কেন? হ্যাঁ স্যার, এই দরজাটা তো সবসময় বন্ধই থাকে। বন্ধ থাকে? তাহলে এই রাস্তা দিয়েও আসতে পারে, এটা দিয়েই এনেছিল। একটা কাজ করি দয়া, এই গেটটা থেকে শুরু করে ঘর অবধি পুরো রাস্তাটা চেক করি। এতটা রক্ত পাওয়া গেছে ভিতরে, 1-2 ফোঁটা রক্ত হয়তো আমরা এখানেও পেয়ে যেতে পারি। মা, তুমি এরকম করো না। কি করে হলো? কি করে? আরে এসব কি শুরু হয়েছে? আমার মেয়ে মরে গেল কি করে? সেটা এখনো আরে ও আর কি করছো এসব? আরে বলো, আমার মেয়ে কিভাবে মারা গেল সেটা শুনতে চাই। আপনি সাথীর বাবা? আমার নাম দীপক, আমি এই সাথীর অভাগা বাবা। আর আপনি? স্যার, ইনি আমার মা। হায় ভগবান, কি যে হয়ে গেল আমার ফুলের মতন মেয়েটার। এই সবই তোমার জন্য হয়েছে, তোমার ছেলের জন্য হয়েছে। এসব কি বলছেন? এসব আপনার জন্য হয়েছে, কারণ ও আপনার সৎ মেয়ে। আরে সৎ মেয়ে হয়েছে তো কি হয়েছে? ওকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমি কিচ্ছু জানি না। এই তোমার দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে তোমরা। আপনি মিথ্যে কথা বলছেন। আমি ঠিকই এখানে তো বলছি। সবাই আমি কিচ্ছু নিজেদের মধ্যে বলিনি। ঝগড়া করছে, মনে হচ্ছে গন্ডগোল আছে। আর ভেতরেও তো কিছু পাওয়া গেল না। এসিপি স্যারকে ফোন করি একবার। আরে ভাই, আরে ভাই, কি এটা কাজের ফোন? তোর গার্লফ্রেন্ড ফোন করেনি? তাহলে ধরো না ফোনটা। হ্যাঁ, ধরছি। হ্যাঁ দয়া, আচ্ছা ঠিক আছে, আমি সালুকাকে বলছি। ওকে সালুকে, ওই বাড়ির কোনো ঘরেই রক্তের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তার মানে লাশটা বাইরে থেকে আনা হয়েছিল, বাড়িতে খুনটাই হয়নি। এক্স্যাক্টলি। এবার সালুকে সাহেব, এবার তাড়াতাড়ি বলবেন যে লাশটা কোথা থেকে আনা হয়েছিল, নাকি স্ক্র্যাপিংই করে যাবে? আরে ভাই, কানের মাথা খেও না, আমি সেটাই করছি। চুলটা এমনি কালো করতে হয়নি। সালুকে, তুমি চুলের ব্যাপারে একদম কথা বলো না। কি হলো? কেন বলবো না?
কেন বলবো না মানে? তুমি উইক পড়ো, একটা থেকে চুলটা কালো হয়ে যেতে পারে। দেখো, তুমি খুব ভালো করে জানো যে কেউ আমার চুল নিয়ে কথা বললে আমার মাথা গরম হয়ে যায়, আমার বুকে এসে লাগে। তাও তুমি চুলের কথাটা কে শুরু করেছিল? কে শুরু করেছে? আমি শুরু করিনি। তো কে করেছে? তুমি করেছিলে। দেখো, একটা কথা তুমি ভালো করে মাথায় নিয়ে নাও যে এই চুলটা আমার অরিজিনাল, উইগ নয়। এটা উইক না? না, এটা উইগ নয়, অরিজিনাল। এটা wig নয়? না, নয়। আরে শাহরুখ, তুমিও না? স্যার প্লিজ আপনি শান্ত হন স্যার। একটা কাজ করো, তুমি আমার চুল টেনে রাখো। ওর চুল ধরে টানো টানো। আমি এনার চুলে হাতই লাগাবো না, না না। আচ্ছা সারিকা, তুমি কখনো স্যারের মানে আমি বলতে চাইছি শালুকে সাহেবের চুল কোনোদিন টেনে দেখেছো? যদি না টেনে থাকো তাহলে এখন টানো, বলছেন তো। স্যার আপনি এভাবে কি করে বলতে পারেন? ইনি তো আমার গুরু। তুমিই টানো, তুমিই টানো। এই দেখ শালুকে চ্যালেঞ্জ করিস না, বুঝলি না? তাছাড়াও আমি প্রতিদিন এই কথাই ভাবি যে শালুকের এমনি এমনি এত চুল গজালো কি করে? প্রথমে তো 3-4টে চুল ছিল। এই যে এই চুল এমনি গজায়নি, এক একটা চুলকে চারা গাছের মতো লাগানো হয়েছে, বলছো কি? তারপর জল দেওয়া হয়েছে, সেচ দেওয়া হয়েছে, নিজের হাতে যত্ন আত্তি করে বড় করেছি, বুঝলে? কি হলো ফেডরি, তোমার গলা কেন কুটকুট করছে? হ্যাঁ? এই গুই গুই করছো কেন? না, ওইটা ভাবছে যে কি ঢালা হয়েছে। প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট। কি প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট দিতে হয়েছে চুলে? আমি চুলের কথা বলছি না, আমি লাশের কথাটা বলছি। বস, এর কোনই থেকে প্লাস্টিকের টুকরো আর সিমেন্ট পাওয়া গেছে। আচ্ছা, তার মানে লাশটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে সিমেন্ট কংক্রিট ছিল। স্যার, হ্যাঁ নাতাশা? ওই ছুরির দোকানের লোকটার কথাই মেয়েটার স্কেচ বানানো হয়েছে। এই মহিলাই ওই দোকান থেকে ছুরি কিনেছিল। স্যার, এ তো তুমি সেই মেয়েটাই না যে অজয়ের গাড়িটা চুরি করেছিল হাইওয়েতে? স্যার, কেউ আমার সম্পর্কে গুজব রটিয়েছে, আর আপনারা আমার স্কেচ খবরের কাগজে দিয়ে দিলেন। যাই হোক, এই স্কেচের কল্যাণে তো তুমি আমাদের সামনে চলে এসেছো। আপনারা জানেন আপনাদের জন্য আমার কত প্রবলেম হচ্ছে? আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তোমার কাছে কোনো তোমার নির্দোষ হওয়ার প্রমাণ আছে? আমি প্রমাণ কোত্থেকে আনবো? এই স্কেচ কে করিয়েছে তুমি জানো? সেই লোকটা যার গাড়ি চুরি হয়েছিল আর যার স্ত্রী খুন হয়েছে। স্যার, এই সব কিছু মিথ্যে। আমি ওই লোকটাকে চিনি না পর্যন্ত। কাল রাতে আমি কল সেন্টারে ছিলাম, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। এ একদম ঠিক বলছে স্যার, রিনা এটা করতেই পারে না। তাহলে অজয় রিনার স্কেচ কেন বানালো? জানি না কেন বানিয়েছে ম্যাম, এ তো ওকে চেনেই না। দেখো রিনা, আমরা যদি কাউকে ফাঁসাতেও চাইতাম না, তাহলে আমরা কাউকে দিয়ে স্কেচ করাতে পারতাম না, কারণ আমরা যতক্ষণ না নিজের চোখে দেখতাম আমরা তা করতে পারি না। কোনো লোক কারোর ছবি আঁকাতে পারে না যতক্ষণ না সে নিজের চোখে কাউকে দেখছে। তার মানে হলো এটাই, ওই লোকটা মানে অজয় স্রেফ তোমাকেই দেখেছিল। স্যার, আমি একবার ওই লোকটার সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই যে উনি আমাকে কেন ফাঁসাতে চাইছেন। আরে এটা তো সেই মেয়েটাই, এই হলো সেই ডাকাত বাসন্তী। এসব কি বাজে বকছেন? আমার নাম ডাকাত বাসন্তী নয়, আমার নাম রিনা। আর আমি কেন আপনার গাড়ি চুরি করতে যাব? স্যার, আমার কথা বিশ্বাস করুন, এই মেয়েটাই আমার গাড়ি ছিনতাই করেছিল, আর আমার মনে হয় আমার স্ত্রীকেও এই মেয়েটাই খুন করেছে। হে, কি বাজে বাজে কথা বলছিস রিনার সাথে, আর জবরদস্তি অভিযোগ করছিস? অভিযোগ? আরে ও একটা চোর, চোর। স্যার, এই মেয়েটাই বন্দুক দেখিয়ে আমার গাড়ি ছিনতাই আমি করেছে। বারবার বলছি আমি আপনার থেকে আপনার গাড়ি চুরি করিনি। চুপ করো, গাড়িটা খোঁজা হচ্ছে, আর যেই মুহূর্তে আমরা গাড়িটা পেয়ে যাব সবকিছু জানতে পারবো। মানুষ আর কুকুরের রক্তে কোনো রকম কোনো পার্থক্য নেই। প্রভু ভক্ত কুকুর, প্রভু ভক্ত মানুষ। ওরে বাপরে! রক্ত, লাশ। স্যার, হ্যাঁ প্যাট্রিক, কি হচ্ছে? আরো একটা লাশ এখানে স্যার। লাশ? হ্যাঁ স্যার। কোথায় আছে? আরে, এ তো সেই মেয়েটা যে ছুরি কিনেছিল ওই দোকান থেকে। তোমরা চেনো একে? হ্যাঁ, এখানে এসে দেখো। আর একটা লাশ দেখার সাহস নেই আমার স্যার।
এসো এসো, এসে দেখো তোমার বাড়িতে লাশ পাওয়া গেছে। এদিকে এসো। সাথী, এই তো আমার মেয়ের লাশ। সাথী? আমি কিছু বুঝলাম না। এ তো সাথী, আমার বৌমা। মানে যদি এ সাথী হয় তাহলে সে কে, যার লাশ আমরা কাল পেয়েছি? এসব কি ব্যাপার অজয়? তুমি তো বলেছিলে ওই মেয়েটার নাম সাথী, আর এরা বলছে এর সাথী। হ্যাঁ, মিথ্যে কেন বলেছিলে আমাদের? আসলে ও সাথী ছিল না, ওর নাম রানী। ও আমার গার্লফ্রেন্ড ছিল। সাথী আমাদের ব্যাপারটা জেনে ফেলেছিল, আর ও আমার উপর খুব রেগেছিল। আমি লোনাভালা থেকে ফিরছিলাম, ওকে বোঝাতেই তখনই ওই মেয়েটা আমার গাড়িটা ছিনতাই করে নিল। আমি যখন রানীর লাশটা দেখলাম তখন আমার মনে হলো যে সাথী ওকে খুন করে দিয়েছে আর কোথাও পালিয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের সত্যিটা বলিনি। অভিজিৎ, যদি এর কথা সত্যি আমরা ধরে নিই, তাহলে ওকে যে এর স্ত্রীকে আর গার্লফ্রেন্ডকে খুন করেছে? রানী আর সাথীর খুন একই ছুরি দিয়ে করা হয়েছে, দুজনের ক্ষতই একরকম। দুটো খুন যদি একই ছুরিতে হয়ে থাকে তাহলে হয়তো খুনি একজনই হবে। ডক্টর সালুকে ছুরিতে কারুর আঙুলের ছাপ পাওয়া যায়নি নাকি? তিন জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। 3 জনের? কিন্তু আমরা তো সবাই ভাবছিলাম যে মেরেছে কোনো একজন লোকে। আগে না, হতে পারে যে খুনি একজনই, কিন্তু বস এই ছুরিকে 3 জন অবশ্যই ছুঁয়েছে। ওই 3 জনের মধ্যে কারোর ছাপ আমাদের রেকর্ডসে আছে? না নেই? না, তাহলে এত ঢাক ঢোল পেটানোর কি দরকার শুনি? 3 জন মানুষের আঙুলের দাগ। ফ্রেডি এদিকে এসো। কাম হিয়ার, কাম হিয়ার। আরে, কি করছেন ডাক্তারবাবু? আপনি কোনো সূত্র পাননি বলে ঝালটা এখন আমার উপরে মেটাচ্ছেন। চুপ, হ্যাঁ চুপ করে দাঁড়াও। স্যার, আমার যদি কিছু হয় না তাহলে বৌমাকে কিন্তু আপনাকেই দেখতে হবে। স্যার, আপনাকেও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো আমরা। এসিপি স্যার। চুপ। চুপচাপ দাঁড়িয়ে থাকো। এখন বলো ফ্রেডি, আমি যদি তোমার কাঁধের ওপর এই ছুরিটা মারি তো ছুরিটার অ্যাঙ্গেল কিরকম হবে? উপর থেকে নিচের দিকে। আর যদি তোমার পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিই তাহলে তার অ্যাঙ্গেল কেমন হবে? নিচের থেকে উপর। কারেক্ট, কারণ হচ্ছে আপনার হাইটটা ওই আমাদের ফ্রেডির কোমর থেকে একটু উঁচুতে। এই দুটো মেয়ের ক্ষত দেখে তুমি কি জানতে পেরেছো? যে এদের খুনি এদের থেকে লম্বা ছিল নাকি শর্ট ছিল? ছুরির আঘাত না ওপর থেকে হয়েছে না নিচে থেকে করা হয়েছে, বরং একদম স্ট্রেট করা হয়েছে। স্ট্রেট, অর্জুনের বাণের মতো স্ট্রেট। সোজা ছুরি মেরেছে। এটাই হয়েছে নাতাশা, কেননা যখন ছুরি মারা হয়েছিল এই মেয়েগুলোকে তখন এরা শুয়েছিল। তার মানে ডক্টর সারিকা, হয়তো ছুরিটা তখনই মারা হয়েছে যখন এই দুজন মহিলাই ঘুমোচ্ছিলেন। না দয়া, যদি কোনো ঘুমন্ত মানুষকেও ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে একটু প্রটেস্ট তো করবেই, নড়বে চড়বে, খুনিকে আটকাবার চেষ্টা করবে। কিন্তু বস, এই দুজনের কেসে এরকম একদম হয়নি। এটা কি করে আপনি বলতে পারেন স্যার? কেননা যে ক্ষতগুলো পাওয়া গেছে এই মেয়েগুলোর শরীরের ওপর, সেগুলো একদম পরিষ্কার। যদি মানুষ একটুও বাঁচার চেষ্টা করে তাহলে ক্ষতগুলো তেড়া বেঁকা হতো, এত পরিষ্কার নয়। বাহ, কি বললেন সারিকা ম্যাডাম, প্রমোশন কি আটকাতে পারবে না? আর আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম সেটা না না, আপনারও হবে, আপনাকেই দিয়ে দিচ্ছি। কিন্তু ডক্টর সালুকে আপনি তো অলরেডি অত উপরে রয়েছেন, আর কোথায় যাবেন? একটু সুযোগ দিন না এদেরকে। শুনে নিয়েছো তো এসিপি সাহেব, আপনার চিরঞ্জীবের কি বক্তব্য? অভিজিৎ, হ্যাঁ বলো সালুকে, তুমি বলতে চাইছো এই মেয়ে দুটোর আগেই মৃত্যু ঘটেছে নাকি খুন করার আগে এদেরকে অজ্ঞান করে দেওয়া হয়েছে? একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না স্যার। আমরা থাকা সত্ত্বেও খুনি কি করে সাথীর লাশটা বাড়িতে রেখে দিয়ে চলে গেল? এই প্রশ্নের উত্তর তো আমরা ওখানে পাবো, অজয়ের বাড়িতে। স্যার, যবে থেকে প্রথম লাশ পাওয়া গেছে কাল থেকে আমাদের মধ্যে কেউ না কেউ এখানে উপস্থিত ছিল। তা সত্ত্বেও কেউ একজন লাশ ফেলে দিয়ে চলে গেছে এখানে। আর লাশ অজয়ের ঘরের মধ্যে ছিল না স্যার, আমরা ভালো করে তল্লাশি করেছিলাম। তার মানে আজ লাশটাকে এখানে রেখে গেছে কেউ। হতে পারে খুনি আশেপাশেই কোথাও লাশটাকে লুকিয়ে রেখেছিল আর যেই সুযোগ পেয়েছে লাশটাকে এখানে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা,
ওই গেট দিয়ে লাশ বয়ে নিয়ে খুনি তো এখানে আসতে পারে না। তার মানে হলো ও কোনো না কোনো জায়গা থেকে তো এসেছে, কিন্তু কোথা থেকে কিভাবে এনেছে? এইদিকে কি আছে অভিজিৎ? হতে পারে খুনি ওই পাঁচিলের ওপার থেকে লাশটাকে এই ভেতরে ফেলে দিয়েছে। হতে পারে স্যার। হ্যাঁ, ওদিকে কি আমাদের দেখতে হবে? স্যার আমি মইটা নিয়ে আসি স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, হয়তো আমরা কিছু খুঁজে পাবো। মিস্টার অজয়, এটা কার বাংলো? এদিকে সামনে। স্যার এটা তো কোনো এনআরআই এর বাংলো, আর সবসময় বন্ধই থাকে। আচ্ছা, কোন এনআরআই এর বাংলো স্যার, আর সবসময় বন্ধই থাকে? আচ্ছা, বাংলোটা সবসময় বন্ধ থাকে। খুন করার উপযুক্ত জায়গায় বটে এটা। হ্যাঁ, ভালো করে চেক করা যাক, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। অভিজিৎ, হ্যাঁ দয়া। দেখো কত রক্ত। মনে হচ্ছে তো খুনটা এখানেই করা হয়েছিল। সাথীকে তো এখানে আনা সহজ, পাশের বাড়িতেই থাকে। কিন্তু রানী তো অনেক দূরে থাকে, ওকে এখানে কি করে আনলো? একবার রানীর বাড়িতে গিয়ে দেখতে হবে, হয়তো ওখানে কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা, চাবিটা নিয়েছো তো তুমি অজয়ের কাছ থেকে? হ্যাঁ স্যার, বাড়িটার একটা ডুপ্লিকেট চাবি ছিল ওর কাছে। আর তো কেউ থাকতোও না এখানে এই রানী ছাড়া। ও মাই গড, স্যার মনে হচ্ছে এইখানে কেউ কিছু একটা জিনিস খুঁজতে এসেছিল স্যার। না ফেডরিক, এখানে কেউ কিছু খুঁজতে আসেনি, হাতাহাতি মারামারি হয়েছিল। রানী মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল স্যার, কিন্তু যে লোকটা বাড়িতে এসেছিল রানী বোধহয় তাকে চিনতো না। যদি কোনো বন্ধু বা আত্মীয় হতো তাহলে তো ওর সঙ্গে রানী চলে যেত, কিন্তু এখানে তো ও অন্য কিছু হয়েছে। খুঁজতে হবে, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। চলো খোঁজো। কি দয়া, কিছু পেলে? স্যার এই দেখুন, এই রুমালটাতে লিপস্টিকের ছাপ আছে, কিন্তু এই রুমালটা ছেলেদের স্যার, মহিলাদের নয়। একজন পুরুষের রুমালে মহিলার লিপস্টিকের দাগ? তার মানে হলো রানীর মুখ বন্ধ করতে এই রুমালটা ব্যবহার করা হয়েছে, ওর চিৎকার বন্ধ করার জন্য। আচ্ছা, ক্লোরোফর্ম দিয়ে ওকে অজ্ঞান করা হয়নি তো? একবার এই কেমিক্যালটা তৈরি হয়ে গেলে এর থেকে ব্রাউন কালারের ধোঁয়া বেরোবে। জানো ওর থেকে কি হবে? খুনিকে ধরে ফেলবেন? আরে না ভাই, খুনিকে ধরা এত সহজ হলে তাহলে তো সিআইডি এর বাড়িতে বসে থাকতো, আর আমি খুনিকে ধরে ফেলতাম। তাহলে বলুন না
কি হবে এই ধোঁয়া দিয়ে? এই রুমাল থেকে আমরা আঙুলের ছাপ নেব, যেটা থেকে ক্লোরোফর্ম শুকিয়ে রানীকে অজ্ঞান করা হয়েছিল ওর খুন করার আগে। আরে আপনারা আমাকে কেন এভাবে দেখছেন? ঠিক আছে, আপনারা বের করে নিন ছাপ, দেখে নিন সেটা কার। আসলে ব্যাপারটা খুবই অদ্ভুত মিস্টার অজয়। যে ছুরিটা আপনার স্ত্রী এনেছিল আপনাকে খুন করার জন্য, সেই ছুরিটা দিয়েই কেউ ওকে খুন করে দিল। স্যার, আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। আর এরকম কিচ্ছু হয়নি। তুমি কাকে সন্দেহ করছো? কে খুন করতে পারে? সাথীকে? কাউকে না। আপনার মাও হতে পারে না, শাশুড়ি বৌমাকে খুন করে দিয়েছে, খুবই সাধারণ ব্যাপার। আরে আমাকে পারছেন না বলে আমার মাকে ফাঁসিয়ে দিচ্ছেন? তাহলে সাথীর সৎ বাবা? না বস, কে এই খুন করেছে এক্ষুনি জানা যাবে। না বস, খুনির আঙুলের গরমাগরম ছাপ। এবার বুঝতে পারবে, এবার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা খুব তাড়াতাড়ি গিয়ে আঙ্গুলে ছাপ দিয়ে দিন। আসুন। আঙুলের ছাপ? কিসের জন্য? কারণ যে রুমালে ক্লোরোফর্ম দিয়ে রানীকে অজ্ঞান করা হয়েছিল তাতে খুনির আঙুলের ছাপ আছে, সেই জন্যই। আসুন দীপক বাবু, আপনাকে দিয়ে শুরু করি। না স্যার। নিশা দেবী, চলুন। না স্যার। রিনা, এবার তোমার পালা। হ্যাঁ স্যার, এর ছাপ নিশ্চয়ই মিলবে, দেখে নেবেন আপনারা। স্যার আমি দেখো রিনা, তুমিও কিন্তু সন্দেহের মধ্যেই রয়েছো। যাও গিয়ে আঙ্গুলের ছাপ দাও। স্যার, রিনার ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করলো না। চলুন অজয়বাবু, শুধু আপনিই বাকি আছেন। চলুন চলুন। আমার আঙুলের ছাপ নিয়ে কি করবেন আপনারা? আরে সবচেয়ে বেশি ক্ষতি তো আমারই হলো, তাই না? না স্ত্রী বাঁচলো, না প্রেমিকা। সেটাই তো। আচ্ছা, সব কাজ আপনি করেননি তো? এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, চলুন ছাপ দিয়ে দিন। না স্যার, এটাও ম্যাচ করছে না। এটা কি করে সম্ভব বলুন তো স্যার? কারুর আঙুলের ছাপই দেখছি ম্যাচ করছে না। যদি রানীর লাশ ওর বাড়ির থেকে আনা হয়ে থাকে
তাহলে কোনো ট্রাক বা লরিতে করে আনা হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে গাড়ি নিশ্চয়ই অনেকক্ষণ দাঁড়িয়েছিল রানীর বাড়ির সামনে। তাহলে ওর প্রতিবেশীরা নিশ্চয়ই কিছু দেখে থাকবে। প্রতিটা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। স্যার, হ্যাঁ, না স্যার, ওদিকে যে বিল্ডিং রয়েছে ওখানেও কেউ কিচ্ছু দেখেনি। এরকমটাই হয় নাতাশা। যখন কেউ সহযোগিতা করতে চায় না তখন এরকমটাই বলে। কেউ তো কিছু না কিছু দেখেছে কিন্তু বলতে চাইছে না। এই জন্যই তো ক্রাইম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই বাড়িটাতে রানী বলে একটা মেয়ে থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতাম ওকে। ওর মৃত্যুর ব্যাপারে এই শুনলাম আমি। খুব ভালো মেয়ে ছিল বেচারি। হ্যাঁ, আমরা এটাই খোঁজার চেষ্টা করছি যে ওর খুনি আসলে কে। আপনি কি বলতে পারবেন যে এখানে আশেপাশে অদ্ভুত কিছু হয়েছিল 1-2 রাত আগে রানীর বাড়ির আশেপাশে? 2 রাত আগে আমি বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, অনেক লেট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অ্যাম্বুলেন্স? কি আপনারা পাঠাননি? ওকে। হ্যালো, ফুল কেয়ার মেডিকেল সার্ভিস, আমি সিআইডি থেকে বলছি। আপনাদের ওখান থেকে 2 দিন আগে 33 রোজ কটেজ, মালাড, এখানে কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল না? দেখুন আরেকবার প্লিজ চেক করে বলুন না। অ্যাম্বুলেন্স খারাপ হয়ে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুনুন, ঠিকানা হলো 33 রোজ কটেজ, মালাড। এখানে কি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন আপনারা? না। স্যার, হ্যাঁ দা, শহরের সমস্ত হসপিটালে খোঁজ নেওয়া হয়ে গেছে স্যার। রানীর বাড়িতে কোথাও থেকে অ্যাম্বুলেন্স যায়নি স্যার। না স্যার, কোনো অ্যাম্বুলেন্স ওদিকে যায়নি। কিন্তু দয়া, ওখানে তো একটা অ্যাম্বুলেন্স গিয়েছিল। মানে কেউ তো অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। স্যার, তাহলে এই অ্যাম্বুলেন্সটা নকল ছিল না তো? নকল অ্যাম্বুলেন্স মানে? মানে বলতে চাইছি ওই ফিল্মের বা টিভি সিরিয়ালের শুটিং এর জন্য যেরকম অ্যাম্বুলেন্স রাখা হয় আর কি। হ্যাঁ, এটা হতে পারে দয়া। স্যার, এটাই হলো সেই জায়গা। রানীর বাড়িতে অ্যাম্বুলেন্স এখান থেকে গেছিল। কে নিয়ে গেছে এখান থেকে অ্যাম্বুলেন্স? তুমি নিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি নিয়ে গেছিলাম অ্যাম্বুলেন্স, কিন্তু আমি কি করে জানবো যে ওখানে একটা ঠিক আছে ঠিক আছে, এটা বলো ওখানে কি ঘটেছিল? স্যার, আমি যখন ওখানে পৌঁছলাম তো ওখানকার ওই লোকটা আমাকে গাড়ির পেছনের দরজাটা খুলতে বলল যে মালপত্র লোড করতে হবে, শুটিং এখানে নয় অন্য কোনো জায়গায় হবে। কোথায় নিয়ে গিয়েছিল আপনাকে? গোরেগাঁও লিংক রোড, সম্ভবত 6 নম্বর বাড়ি। 6 নম্বর মানে তো অজয়ের বাড়ির ওই পাশের বাড়িটা স্যার। আচ্ছা আচ্ছা, তুমি কি ওর স্কেচ করাতে পারবে? ভীষণ চালাক লোকটা। প্রথমে রানীকে কিডন্যাপ করে, তারপরে ওকে খুন করে, আর তারপরে রানীর লাশ নিয়ে গিয়ে অজয়ের বাড়িতে রেখে আসে। লোকটা অজয়ের বাড়ির তালাটা খুলেছে ওর বউয়ের চাবিটা দিয়ে, মানে স্বাতীর চাবিটা দিয়ে। আর তারপরে সাথীকেও মেরে দিয়েছিল, আর তার লাশটা ফেলে দিয়েছিল দেওয়ালের পেছন দিকে। স্যার, যে কেউই হোক খুব অপছন্দ করে অজয়কে। ওর জীবন নষ্ট করে দিতে চেয়েছে। নষ্ট করে দিতে চায় না ফাঁসাতে চায় অজয়কে? দুটো লাশ ওখানে রেখে দিয়ে চলে যায়। স্যার, সবচাইতে অবাক করার বিষয় হলো এটা, খুনটা ওই ছুরি দিয়েই ও করেছে যে ছুরিটা সাথী কিনেছিল। এখন এটা জানতে হবে যে কাজটা ও নিজে করছে নাকি অন্য কেউ বলেছে ওই কাজটা করতে। তুমি টাকা পেয়ে গেছো তো, তাহলে আবার এসেছো কেন? তুই আমাকে ফাঁসালি কেন? রিনা ডার্লিং, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। তুমি না করলে অন্য কোনো মেয়ে করতো। আমার তো কাজটা শেষ করে নিয়ে কথা ছিল। কিন্তু আফসোস, তুই এই কাজের জন্য আমার মতো মেয়েকে বেঁচেছিলি। এখন চুপচাপ চল আমার সাথে সিআইডির কাছে, আর ওখানে গিয়ে সব সত্যি কথা বলবি। মুখটা দেখ আমার, একবার দেখ তো আমার দিকে তাকিয়ে, জোকারের মতো লাগছে। আমি বলছি চুপচাপ চল আমার সাথে সিআইডির কাছে। তুই বুঝবি না, আমি যা বলছি না তুই বুঝতে পারছিস না। আমাকে বোঝাতে হবে এবার তোকে। কি বলেছিলাম আমি তোকে? চলে যা এখান থেকে, না হলে সাথী আর রানীকে যা করেছি তোকেও তাই করব। আমি চলে যাচ্ছি, গুলি চালিও না। যা। আমি যাচ্ছি, চলে যাচ্ছি, গুলি চালিও না।
এই এই গুলি চালাবি না, গুলি চালাবি না কিন্তু। এখন চুপচাপ চল আমার সাথে সিআইডির অফিসে। যাচ্ছি আমি, চল যাচ্ছি না আমি। চল। এই কি করছিস? ছাড় ছাড় বলছি রিনাকে, ছাড় ছাড়। আকাশ, আকাশ, আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারতে চাইনি। আমি জানি না কি করে গুলি চলে বন্দুকটা গেল। ছাড়ো। আমি না, ওকে স্যার। মারিনি স্যার, মারা গেছে। আমি ওকে মারতে চাইনি স্যার। আকাশ তুমি বলো না, আমার হাত থেকে গুলি চলে গেছে। আমি জানি না কি করে গুলি চলে গেল। নাতাশা, একে ভেতরে নিয়ে যাও। ভেতরে এসো। আই এম সরি। যাও, চলো ভেতরে এদিকে নিয়ে এসো। আই এম সরি, আই এম সরি। চলো এদিকে। আমাকে ছেড়ে দিন, আমি মারিনি, আমাকে ছেড়ে দিন। দয়া, খুনটা এই লোকটাই করেছে। যেমনটা ভেবেছিলাম স্যার তেমনটাই হলো। যেই আমরা এই রিনাটাকে ছেড়ে দিলাম, ও দৌড়ে সোজা এখানেই চলে এলো। রিনাকে তো আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, আর এখন তো খুনও করেছে। কিন্তু স্যার, স্যার ও তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছে। হ্যাঁ, কিন্তু খুন তো করেছে। এখন দেখবো আইন ওকে ছেড়ে দেয় না সাজা দেয়। আর তোমার সঙ্গে অনেক কথা আছে, বুঝেছো? দয়া, রিনাকে ডেকে নিয়ে এসো। স্যার, ও নো! নাতাশা! 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 নাতাশা, নাতাশা! নাতাশা, কি হয়েছে? হ্যাঁ, এই রিনা কোথায় গেল? আই এম সরি স্যার, আমাকে আমাকে মেরে পালিয়ে গেছে। স্যার, আমাদের হাত থেকে পালিয়ে গেছে রিনা। দুটো মেয়ের ছবি জ্যাকলিনের বাড়ি থেকে পাওয়া গেছে। তার মানেটা পরিষ্কার যে দুজনের খুনি এই করেছে। এখন নিজে শুয়ে রয়েছে এখানে। অভিজিৎ, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, সত্যি? হ্যাঁ, ছুরিতে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে ওটা জ্যাকলিনেরই, আর ওই চিহ্নটা যেটা রুমালে পাওয়া গেছে সেটা? ওটাও জ্যাকলিনেরই। কিন্তু এই লোকটা খুনগুলো করতে গেল কেন? এটা তো একটা রহস্য রয়েই গেল। চুপচাপ কিছু না বলেই মরে গেল। একটা ব্যাপার হতে পারে দয়া, আর সেটা হচ্ছে সুপারি, কন্ট্রাক্ট কিলিং। টাকার বদলে খুন। হ্যাঁ, আবার কি? যে টাকা দিয়েছে সেই হয়তো ছবিগুলো দিয়েছে। জানাও ভাই, মেরে দাও এদেরকে। আর যে ফটোগ্রাফটা দিয়েছিল, হয়তো ওর আঙুলের ছাপও এখনো রয়ে গেছে ওই ফটোগ্রাফের উপরে। হ্যাঁ, ডক্টর সেলোকে আছে নাকি ফিঙ্গারপ্রিন্টস এখনো? না ভাই, আঙুলের ছাপ তো নেই। অজিত, দুটো ফটোগ্রাফি ওই রকমটা নয় কিন্তু, যেটা পাসপোর্টের জন্য তোলা হয়। মানে ছবি কোনো স্টুডিওতে নয়, বাড়িতেই তোলা হয়েছিল। হ্যাঁ, যেন বাড়িরই কোনো লোক তুলেছিল। এই লোকটা নিশ্চয়ই খুব চেনা জানা ওদের। কোনো বন্ধু, কোনো আত্মীয়? আরে ভাই, একটা কাজ করছি, এই দুটো মেয়েকেই জিজ্ঞেস করে দেখি। না ভাই, হয়ে গেল শুরু। কথাটা শুরু হওয়ার বিষয় নয় অভিজিৎ, তুমি একবার এই দুটো মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট অ্যান আইডিয়া ডক্টর সেলোকে। হ্যাঁ, এদের চোখের তারায় হয়তো ছবি তোলা লোকটার ছবি আছে। এখনই দেখে নিচ্ছি। জুম করো। এটা তো একটা পুরুষের মতন লাগছে। আরেকটু জুম করো। হ্যাঁ, ওহো, তাহলে এসে এই দিয়েছিল সুপারিটা। বিরাট বড় গেম খেলেছে।
থ্যাংক ইউ সো মাচ। জানি না যদি আপনি না থাকতেন আমাকে লিফট কে দিত। কোনো ব্যাপার না, আরে এটা তো আমার দায়িত্ব। তাহলে বলুন কোথায় নামাবো আপনাকে? জেলে। আহ! হ্যাঁ, আমি সুপারি দিয়েছিলাম রানী আর সাথীকে মারতে। কেন? সাথী আমার সঙ্গে থাকতে চাইছিল না, ও ডিভোর্স চাইছিল। কিন্তু ওকে তুমি ডিভোর্স দিতে চাওনি, সেই জন্য ওকে মেরে দিয়েছো, তাই তো? ডিভোর্স দিয়ে দিলে সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা চলে যেত আমার হাত থেকে। সবকিছু ওর নামেই ছিল। আরে তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না, তোকে। ছাড়ুন, আইন ওকে শাস্তি দেবে, বুঝেছেন? আর রানী, ও তো তোমার গার্লফ্রেন্ড ছিল, ওকে কেন খুন করালে? ও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল। আমার স্ত্রীকে সবকিছু বলে দিয়ে আমাদের সম্পর্কটা শেষ করে দিল, আর সাথী ডিভোর্স চাইতে লাগলো। নিজের প্রভাব প্রতিপত্তির জন্য এই সমস্ত করেছিলে? এবার শান্তিতে থাকো জেলের ভেতরে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আমি তো ফাঁসিতে ঝুলে যাব, কিন্তু ওই রিনার কি হবে? ও তো খুন করে পালিয়ে গেল আপনাদের নাকের ডগা দিয়ে। স্যার, এই রিনার জন্য আমাদের নাক কাটা গেল স্যার। প্রথমবার কোনো খুনি আমাদের হাত থেকে